ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। এর পূর্বেই আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আগেই আলোচনা করেছি 1 থেকে সেট 7। আজ আমরা সেট 8 নিয়ে আলোচনা করব। এর পূর্বেই আমরা দেখবে মার্কস 1 এবং মার্কস 2 অর্থাৎ সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত দুই ধরনের প্রশ্নের আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। মার্কস 2 এর সেট 7 এ আমরা 1 থেকে 13 পর্যন্ত সমস্যার সমাধান করেছি। আজ আমরা 14 নম্বর সমস্যা থেকে সমাধান করব। এখন এই যে কোশ্চেনগুলি দেওয়া আছে, এগুলি করতে গেলে বারবার দেখবে একই কোশ্চেন হয়তো বারবার চলে আসছে। একই কোশ্চেন যখন রিপিট হবে তখন আমরা কিন্তু সেই কোশ্চেনটা করব না। তোমরা আগের সেটগুলি থেকে সেই কোশ্চেনের অ্যান্সারগুলি অবশ্যই দেখে নেবে। এখানে যেমন দেওয়া আছে 3 সেমি, 5 সেমি, 8 সেমি দীর্ঘ বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা কি সম্ভব, যুক্তি দাও। এই একই অঙ্ক আমরা কিন্তু আগের সেটে অর্থাৎ সেট 7 আমরা করেছি। প্লেলিস্টের লিঙ্ক দেখো ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে এই দুটি প্রশ্নের উত্তর তোমরা সেট 7 এ পেয়ে যাবে। দুটোই দেখবে অ্যান্সার করা আছে এবং যুক্তি সহ করা আছে। এখানে দেখো 3 নম্বর এখানে আমরা 14 নম্বর অঙ্কটা করবো। এখানে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 ইকুয়াল টু এক্স প্লাস পি এবং এক্স প্লাস কিউ। ঠিক আছে, হলে পি এবং কিউ এর মান কত? তাহলে প্রথমে যে অঙ্কটা বলে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 ইকুয়াল টু, একবার বলছে এক্স প্লাস পি, একবার বলছে এক্স প্লাস কিউ। তাহলে আমরা যদি এটাকে মিডিল টার্ম করি, মিডিল ফ্যাক্টর করি, তাহলে কত হবে? এক্স স্কোয়ার 3 5 15 হয়, তাহলে 5 আর 3 যোগ করলে হয় 8 প্লাস 15। এখানে হবে এক্স প্লাস পি এবং এখানে হবে এক্স প্লাস কিউ। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমরা ভাঙছি। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস মাইনাস মাইনাস 3x প্লাস 15, এখানে হচ্ছে এক্স স্কোয়ার এক্স প্লাস পি এবং এক্স প্লাস কিউ। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি, দেখো এক্স কমন নিলে কত হবে? এক্স মাইনাস 5। ঠিক আছে, এক্স মাইনাস 5। এখানে যদি 3 কমন নিই, এখানেও হবে এক্স মাইনাস 5। তাহলে এখানে কত হবে? এক্স প্লাস পি একবার, এখানে হবে এক্স প্লাস কিউ একবার। ঠিক আছে, তাহলে এটা হবে কত? এক্স মাইনাস 5 আর হবে এক্স মাইনাস 3। এখানে কত হবে? এক্স প্লাস পি এবং এক্স প্লাস কিউ। তাহলে এখানে পি এবং কিউ এর মান বের করতে বলেছে। তাহলে এক্ষেত্রে দু ক্ষেত্রেই দেখো এক্স আছে, এখানে আছে -5, এখানে প্লাস পি, এখানে -3, এখানে প্লাস কিউ। তাহলে এবং পি এবং কিউ এর মান বের করতে বলেছে, তাই তো? এখানে পি ও কিউ এর মান। তাহলে আমরা লিখতে পারি যে এই দুটো সমীকরণ, এখানে আমরা এক্স মাইনাস থ্রিটাকে আগে লিখবো। ঠিক আছে, এক্স মাইনাস থ্রিটাকে যদি আগে লিখি, এক্স মাইনাস থ্রিকে, তাহলে এটা হবে এক্স মাইনাস 5। তাহলে এই ক্ষেত্রে এক্স এক্স কেটে যাবে। তাহলে এখানে পি হচ্ছে -3 এবং কিউ হচ্ছে -5। তাহলে পি এবং কিউ এর মান দুটি আমরা পেয়ে গেলাম, কত? -3 এবং -5, যেহেতু দুটোতেই আমার মাইনাস চিহ্ন আছে। ঠিক আছে, তাহলে পি এবং কিউ এর মানটা বেড়ে গেল। 14 নম্বর যে সমস্যাটা ছিল সেটির আমরা সমাধান করলাম। এরপর 15 নম্বর সমস্যা। দেখো 15 নম্বর সমস্যাটা কি বলা হয়েছে? একটি ত্রিভুজ দুটি কোণের মান 30 ডিগ্রি 60 ডিগ্রি হলে তৃতীয় কোণটির মান কত? ত্রিভুজটি কি প্রকার ত্রিভুজ? তাহলে দুটি কোণের মান দেওয়া আছে। ঠিক আছে, দুটি কোণের মান, তাহলে তৃতীয় কোণটির মান, তৃতীয় কোণের মান, তৃতীয় কোণের মান কত হবে? দুটো কোণ দেওয়া আছে, কত? একটা হচ্ছে 60 ডিগ্রি এবং একটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 180 থেকে কত বাদ যাবে? 90 বাদ যাবে, তার মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, দুটো কোণের মান দেওয়া ছিল। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180। তাহলে 180 থেকে বাকি দুটো কোণ বাদ দিয়ে দিলাম, তাহলে কত হবে? 90 ডিগ্রি। তাহলে 90 মানে একটা কোণ সমকোণ। তাহলে একটা কোণ যদি সমকোণ হয়, ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? এখানে জানতে চেয়েছে ত্রিভুজটি কি প্রকার ত্রিভুজ। তাহলে আমরা লিখবো অতএব ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ। এরপর আমরা 16 নম্বর, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালোভাবে বুঝে তারপর কিন্তু করবে। এখানে কি বলা আছে?
কত টাকার 12.1/2% সমান 320 টাকা। এই কত টাকাটা আমরা এক্স ধরে নিতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু লিখে নেবে। দেখো কত টাকার 12.1/2% সমান হচ্ছে 320 টাকা। তাহলে আমরা ধরে নিলাম এক্স টাকার 12.1/2% সমান হচ্ছে 320 টাকা। তাহলে এক্স গণিত 12×24 আর 1 25, 25/2। ঠিক আছে, এখানে শতকরা আছে, তার মানে ইন্টু 100/320। বা তাহলে এক্স সমান কত হবে, যেটা গুণ ছিল সেটা ভাগ, তাহলে 320 ইন্টু 2 টু 100/25। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি কাটি তাহলে কত হচ্ছে 4, 4 দিয়ে 8। তাহলে এক্স সমান হচ্ছে 0, 8 দিয়ে 16, আর থেকে 1, 3 12 আর 1 13। তাহলে 1360 টাকা। 1360 এখানে ইন্টু 2 আছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 8 0, 8 দিয়ে 16, হাত থেকে 1, তাহলে হচ্ছে 3 8 24 আর 1 25, 24। এখানে হচ্ছে 8, তাহলে 3 8 24, 24 আর 1 25, 2560 টাকা। ঠিক আছে, তাহলে কত টাকার 12.5%? 2560 টাকার 12.5% সমান হচ্ছে 320 টাকা। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে বারবার বলছি এই ক্যালকুলেশন গুলো দেখো, আমি একটা সহজ ক্যালকুলেশন, কিন্তু যখন আমি গুণটা করতে গেলাম তখন ভুল করে ফেললাম, এর ফলে অ্যান্সারটাও ভুল হয়ে যাবে। তাই প্রত্যেকটি অঙ্ক ভালোভাবে দেখে তারপর তোমরা অবশ্যই করবে। তাহলে কত টাকার 12.5% 320 টাকা, তাহলে এক্স টাকার 12.5% 320 টাকা, তাহলে এক্স টাকা রেখে সবকে ডান দিকে নিয়ে গেলাম, হলো 2560 টাকা। এরপর হচ্ছে 17 নম্বর সমস্যা। 17 নম্বর সমস্যায় কি বলা হয়েছে, এখানে বলেছে হরি ও রাম একটি কাজ যথাক্রমে 12 দিন ও 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। তাহলে একত্রে কাজটি শেষ করবে। ঠিক আছে, একসঙ্গে কাজটি শেষ করবে। টোটাল একাংশ কাজ, মোট কাজ কত, মোট কাজ সমান হচ্ছে একাংশ। ঠিক আছে, তাহলে প্রথমেই হচ্ছে হরি, হরি হরি 12 দিনে কাজ করে এক অংশ। তাহলে হরি একদিনে কাজ করবে কত, 1/12 অংশ। ঠিক আছে, এরপর কি আছে, এরপর আছে রাম, রাম 15 দিনে কাজ করে এক অংশ, 15 দিনে কাজ করে এক অংশ। তাহলে রাম একদিনে কাজ করবে 1/15 অংশ। তাহলে একদিনে মোট কাজ করবে, একদিনে দুইজনে মোট কাজ করে। তাহলে 1/12 সঙ্গে 1/15 যোগ হবে, যেহেতু দুজনে কাজ করছে। দুটো লসাগু হচ্ছে 60, 5 12 60, 4 15 60, তাহলে 9/60। এটা কাটলে কত হচ্ছে, 3/20 অংশ। এই 3/20 অংশ কাজ দুজনে কতদিনে করছে, একদিনে। তাহলে 3/20 অংশ কাজ করে একদিনে। ঠিক আছে, তাহলে এক অংশ কাজ কি করবে, 20/3, তাহলে হচ্ছে 6 × 2/3 দিন। ঠিক আছে, তাহলে যদি রাম ও হরি একত্রে কাজটা করে, তাহলে কাজটির সময় লাগবে 6 × 2/3 দিন। তাহলে দেখো এই যে সমস্যাটা, এই সমস্যাটার আমরা সমাধান করে ফেললাম। তাহলে প্রথমেই আমরা মোট কাজকে এক অংশ ধরে নিয়েছি, তারপর হরি 12 দিনে করে এক অংশ, একদিনে কত করবে, রাম 15 দিনে করে এক অংশ, একদিনে কত করবে। এবার একদিনে দুইজনে মোট কত কাজ করছে। ঠিক আছে, তাহলে একদিনের কাজ আমরা বের করে নিলাম, তাহলে কত অংশ, 3/20। তাহলে 3/20 অংশ কাজ করে একদিনে, তাহলে এক অংশ কাজ করবে কি, 20/3, 20/3 মানে 6 × 2/3 দিন। ঠিক আছে, তাহলে 17 যে সমস্যাটা ছিল সেটারও আমরা সমাধান করে নিলাম। এরপর আমরা 18 দাগের সমস্যাটার সমাধান করব। দেখো 18 দাগের সমস্যাটা বলা হয়েছে a/b + b/a = 1 হলে a³ + b³ এর মান কত। ঠিক আছে,
তাহলে এটা কিন্তু বইয়ে দেখবে এই ধরনের অঙ্ক কিন্তু একটা আছে, ঠিক আছে। এ বাই বি প্লাস বি বাই এ, এটা ইকুয়াল টু 1। তাহলে কিসের মান বার করতে বলেছে? এ কিউব প্লাস বি কিউব। তাহলে এই দুটো লসাগু কত? এ বি সমান হয়, তাহলে এখানে বিটা আছে তার মানে হলো এ স্কোয়ার, এখানে এটা আছে তার মানে হলো বি স্কোয়ার। আমরা কি করি? হর দিয়ে ভাগ করি, তারপর লব দিয়ে গুণ করি। তাহলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ বি, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, এটার মান পেলাম। তাহলে এটার ফর্মুলা করি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটার এ প্লাস বি, এরপরে মান কত? 0 ইন্টু 0, তার মানে হয়ে গেল 0। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত পেয়ে গেলাম? 0। তাহলে আমরা প্রত্যেকটা অঙ্ক, বারবার বলছি, ফর্মুলাগুলো ভালো করে দেখবে, কোন পদ্ধতিতে হচ্ছে সেটাও ভালো করে দেখবে, তাহলে প্রত্যেকটা সমস্যার সমাধান তোমরা করতে পারছো। এরপর একটা সরল দেওয়া আছে, সরলটা লিখি। এটা হচ্ছে 19 নম্বর সমস্যা। কি বলা আছে? এ স্কোয়ার, এটাও হয়তো বইয়ের, এ বি যে সরলীকরণ যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে, এ স্কোয়ার এ বি ভাজিত, ঠিক আছে, ভাজিত এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার আছে। তাহলে সমান, এখানে সমাধানের সমান দিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটো থেকে এ কমন, তাহলে এখানে এ পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো বি ভাজিত, এটা ফর্মুলা করলে হবে এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে কত হবে? এ প্লাস বি একবার, এ মাইনাস বি একবার, এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা। এরপর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে কত? এ ইন্টু এ প্লাস বি গণিত, এখানে উপরে হবে এ প্লাস বি এ মাইনাস বি, নিচে কত হবে? এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এটার সঙ্গে এটা কাটছে, এ প্লাস বি, তাই না? এখানে আছে এ প্লাস বি এর সঙ্গে এ প্লাস বি কেটে গেল, তাহলে থাকলো কত? এ মাইনাস বি, ঠিক আছে। এখানে থাকছে আমার এ মাইনাস বি, তাহলে আমরা লিখবো উপরে এ মাইনাস বি, নিচে হচ্ছে এ ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। এটাই আমার সরলীকরণ হয়ে গেল। তাহলে এটা আমাকে কি করতে বলছে? এটা সরল করতে বলছিল, এটা আমার সরলীকরণ হয়ে গেছে। এরপর বলেছে একটি নল দিয়ে চৌবাচ্চা 12 মিনিট পূর্ণ হয়, 7 মিনিট খোলা থাকলে কত অংশ খালি থাকবে? তাহলে চৌবাচ্চাটির পুরোটাই, পুরো চৌবাচ্চা সমান 1 অংশ, তাই তো? পুরো চৌবাচ্চাটি সমান পূর্ণ করতে 1 অংশ, তার মানে 12 মিনিটে, 12 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। তাহলে 1 মিনিটে কতটা পূর্ণ হবে? 1/12। তাহলে 7 মিনিটে কতটা পূর্ণ হবে? 7/12 অংশ। তাহলে 7/12 অংশ পূর্ণ হয়। তাহলে খালি কতটা থাকবে? আমাকে জানতে চেয়েছে খালি কতটা থাকবে। তাহলে লিখব অতএব খালি থাকবে, খালি থাকবে 1 মাইনাস 7/12, তার মানে 12 লসাগু, 12 মাইনাস 7, তার মানে হচ্ছে 5/12 অংশ, ঠিক আছে। তাহলে খালি থাকবে 5/12 অংশ। 7 মিনিট যদি চালানো হয়, 12 মিনিটে পূর্ণ হয়, 7 মিনিট চালাচ্ছে, তাহলে খালি থাকবে 5/12 অংশ। এরপর 21 নম্বর সমস্যাটা দেখো। এখন সমস্যাটা কি বলা হয়েছে? জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1, মোট জলের পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা পরিমাণ, ঠিক আছে। শতকরা পরিমাণ মানে 100-র মধ্যে বার করতে বলছে। তাহলে প্রথমেই হাইড্রোজেন ইসটু জলে হাইড্রোজেন, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত, অনুপাত কত বলে দিয়েছে?
2:1, ঠিক আছে। এবার 2:1 যদি হয় তাহলে জলে মোট হাইড্রোজেনের পরিমাণ, জলে জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ, তাহলে কত আছে জল, হাইড্রোজেন কত 2, যোগ করলে কত হবে 2 + 1 মানে 3 ইন্টু 100, তাহলে হবে 200/3, তার মানে 3×6=18, আবার 2 শূন্য 3×6=18, 2 এত, ঠিক আছে। তাহলে 66 পূর্ণ 2/3। এরপর হবে জলে অক্সিজেনের শতকরা পরিমাণ, তাহলে 1/3 ইন্টু 100, তাহলে হবে 100/3, তার মানে হবে 33 পূর্ণ 1/3%, ঠিক আছে। তাহলে জলে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোরই পরিমাণ আমরা শতকরায় বের করে নিলাম। এরপর দেখো 22 নম্বর যে সমস্যাটা দেওয়া আছে, এখানে কি বলা হয়েছে, 22 নম্বর সমস্যাটা বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর বহিস্থ একটা কোণ এসিডি, এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ এসিডি 130 ডিগ্রি, বি কোণটা এ কোণের 2/3 হলে বি কোণের মান কত, ঠিক আছে। তাহলে এই একটা ত্রিভুজ, তার নাম দিলাম এ বি সি ডি, ঠিক আছে। এবার বহিস্থ কোণ এসিডি সমান বলে দেওয়া আছে 130 ডিগ্রি, মানে এই কোণটা 130 ডিগ্রি, ঠিক আছে। আর কি বলে দেওয়া আছে, আরো বলে দেওয়া আছে যে কোণ বি সমান হচ্ছে 2/3 কোণ এ। আমরা জানি একটা বহিস্থ কোণ সমান দুটি অন্তঃস্থ কোণের সমষ্টির সমান, আমরা লিখতে পারি কোণ বি প্লাস কোণ এ ইকুয়াল টু কোণ এসিডি। আমরা জানি একটি বহিস্থ কোণ সমান দুটি বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। তাহলে আমরা এখানে বার করতে বলেছে কোনটা, বি কোণটা, এই বি কোণটা, তাহলে আমরা লিখবো বি কোণের জায়গায় বি কোণটাই লিখলাম, বি কোণের জায়গায় বি কোণটাই লিখলাম। এ কোণের জায়গায় আমরা কি লিখবো, দেখো এখানে যদি আমরা শুধু এ কোণটাকে রাখি তাহলে এটা হবে 3/2 কোণ বি। এখানটায় দেখো, এখানটা যদি ফলো করো এ কোণটা আছে, ঠিক আছে। তাহলে কোণাকুণি গুণ হলে কি হবে 3b, 3 কোণ বি বাই 2, তাহলে 3/2, এখানে আমরা এর জায়গায় লিখবো 3/2 কোণ বি ইকুয়াল টু এসিডির মান কত 130 ডিগ্রি। তাহলে এই দুটো লসাগু কত 2, তাহলে 2b প্লাস 3b ইকুয়াল টু 130, বা 5b ইকুয়াল টু 130 গণিত 2, ঠিক আছে, 130 গণিত 2। তাহলে কোণ বি সমান হচ্ছে 130 ডিগ্রি গণিত 2/5, এটা কাটলে কত হচ্ছে, এটা কাটলে হবে 5 দিয়ে 10, 5 6 30, তার মানে হবে 52, অর্থাৎ 52 ডিগ্রি। বি কোণের মান কত বেড়ে গেল 52 ডিগ্রি। তাহলে বি কোণটার মান বের করলাম, যেটা বের করতে চাই আমরা লিখবো অতএব কোণ যেটা বের করতে বলেছিল, আমাদের কি বের করতে বলেছে, দেখো কোণ আমাদের বের করতে বলেছে এবিসি, এবিসি সমান হচ্ছে 52 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা বহিস্থ কোণ দিয়ে বিপরীত দুটি অন্তঃস্থ কোণের নিয়মে আমরা এবিসি এর কোণের মানটা বের করে দিলাম। যদি এ কোণের মান বার করতে বলতো সেক্ষেত্রে আমরা বের করতে পারবো। এখানে দেখো 52 ডিগ্রি, তাহলে এ কোণটার মান কত হবে 130 থেকে 52 বাদ দিয়ে দেবো, ঠিক আছে। যদি সি কোণটার মান বলে 180 থেকে 130 বাদ দেবো, আমরা 50 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবো, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, অঙ্কের এই জায়গাটা খেয়াল না রাখতে পারলে সমস্যার সমাধানটা কিন্তু করতে পারবে না, ঠিক আছে। এরপর হচ্ছে 23 নম্বর সমস্যাটা। 23 নম্বর সমস্যা কি বলেছে দেখো, এখানে ওই একই সমস্যায় যদি আমরা আগের সমাধান করেছি একবার তবু দেখে নাও। 4 সেমি ও 5 সেমি, 4 সেমি 5 সেমি ও 9 সেমি বহিঃবিশিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব কি, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এখানে 4 আর 5, এই যে 4 আর 5 এই দুটোর যোগফল কিন্তু 9,
আর আছে কত? 9ই আছে। তাহলে 9 গ্রেটার দেন 9 হচ্ছে কি? হচ্ছে না। আমরা সবসময় দেখব প্রথম দুটি যে বাহুর মান, সেই বাহু দুটোর মান কি হবে? তৃতীয় বাহুর থেকে বেশি হতে হবে। তাহলে সম্ভব নয়। ঠিক আছে? কেন সম্ভব নয়? সেটা আমাদের লিখতে হবে। যেহেতু প্রথম দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর নয়, অতএব এই তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে আজ আমরা সেট এইটে 14 থেকে 23 পর্যন্ত যে শর্ট কোশ্চেনগুলি ছিল, অর্থাৎ এসে মার্কস 2 এর যে কোশ্চেনগুলি ছিল সেগুলির আমরা সমাধান করলাম। শুধুমাত্র পরীক্ষার ক্ষেত্রে নয়, এই যে সাবমিটিভ, থার্ড সাবমিটিভ হচ্ছে, এই ক্ষেত্রেও নয়, অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এই ধরনের শর্ট কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসে। তাই তোমরা এই শর্ট কোশ্চেনগুলি ভালো করে করো, বোঝার চেষ্টা করো। কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাও। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। বারবার বলছি, অষ্টম শ্রেণীর বিভিন্ন অধ্যায়ের বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্লেলিস্টের লিঙ্কও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। বিশেষ করে জ্যামিতির বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটি সমস্যার বিস্তারিতভাবে সমাধান করা হয়েছে। যদি তোমাদের কোথাও অসুবিধা হয়, বুঝতে না পারো, সেটি অবশ্যই আমাদেরকে জানাবে। সেগুলি নিয়ে আবারও আমরা ক্লাস করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।